আজকে আমরা অ্যাডজাস্টিং এর 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 12 নম্বর অঙ্কে দেখি কি বলছে। The fund shows a credit balance in statement of টাকা 1,29,600 after the revenue and expense item has been transferred to this account at the end of fiscal year. অর্থাৎ এক বছর শেষে আমাদের এখানে বলতেছে যে রেভিনিউ এবং এক্সপেন্সের টোটাল ব্যালেন্স দেওয়া, ক্রেডিট ব্যালেন্স দেওয়া 1,29,600 টাকা। তো অর্থাৎ রেভিনিউ এবং এক্সপেন্সের যে পার্থক্যটা এখানে সেটার কথা বলতেছি। তো এটা এখন কি করব বলছে যে বিন ট্রান্সফার টু অ্যাকাউন্ট এট দ্য এন্ড অফ ফিসকাল ইয়ার গিভেন দ্য রিমেইনিং টু ক্লোজ দ্য বুক অ্যাসিউমিং। প্রথমে আমাদের ক্লোজিং দিতে বলছে। হ্যাঁ, আমরা প্রথমে কি করব, ক্লোজিং দিব। এই যে আমাদের ক্রেডিট ব্যালেন্স আছে কত টাকা ইনকাম স্টেটমেন্টের 1,39,600 টাকা। যেহেতু ক্রেডিট ব্যালেন্স, এই ক্রেডিট ব্যালেন্সকে আমরা ক্লোজিং দেওয়ার জন্য কি করতে হবে, আমাদের এই ব্যালেন্সটাকে ডেবিট করতে হবে। তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট লিখবো আর এই ক্লোজিংটা দেওয়া হবে ক্যাপিটালের সাথে, অর্থাৎ ক্যাপিটালকে আমরা ক্রেডিট করব। এরপরে আমরা যাব 2 নাম্বার যেই ক্লোজিংটা আমাদের দিতে বলছে। 2 নাম্বার ক্লোজিং এ বলছে যে দ্য বিজনেস ইজ এ সোল প্রোপ্রাইটরশিপ. The owners Farida had the business is sole proprietorship. The owners Farida had made withdrawals of taka 36,000 during the year, and this is reported in a drawing account. অর্থাৎ সোল প্রপার্টিশিপ মানে এখানে এক মালিকানার ব্যবসা বলতেছে। তো তারা কি করছে যে 36,000 টাকা উত্তোলন করছে। এই 36,000 টাকার আমরা ক্লোজিং দেব। আমরা উত্তোলনের ক্লোজিং শিখছি হচ্ছে কি ক্যাপিটালকে ডেবিট করতে হয় আর উত্তোলনকে ক্রেডিট করতে হয়। এরপরে বলতেছে দ্য বিজনেস ইজ প্রপার্টরশিপ. দ্য ওনার ফরিদা অ্যান্ড বিলা শেয়ার প্রফিট 5:3. They have made withdrawal of taka 48,000 and taka 38,400 respectively, and those accounts are reported in the drawing account. এখানে বলছি কি দুইজন অংশীদার আছে, পার্টনার, একজন হলো ফরিদা আর একজন হলো বেলা। তারা যেই টাকাটা আমরা উত্তোলন করি তা উত্তোলনের 5/3 অংশ, সরি 8/3 অংশ সে পায় হলো ফরিদা আর 8/3 অংশ পায় হচ্ছে বেলা। তো এইভাবে তারা একজনে পায় 48,000 টাকা উত্তোলন করে আর একজনে 38,400 টাকা উত্তোলন করে। তো এখানেও আমরা উত্তোলনের ক্লোজিংই দিব, মানে আগে যে ক্লোজিংটা আমরা দিলাম সেম ক্লোজিংটাই দিব 2 নাম্বারে। কি লিখবো, ক্যাপিটাল ডেবিট এই দুইটার যোগফল, আর ক্রেডিট করব হচ্ছে আমরা ওই দুইটা নামকে, আলাদা আলাদা নামকে আলাদা আলাদা টাকায় আমরা কি করব, ক্রেডিট করব। 48,000 টাকা আর এখানে 38,400 টাকা। এরপরে আমাদের লাস্ট যেটা বলছে এর মধ্যে, the beginning business is limited company, the leader report additional paid in capital 8 lakh and retain earning taka 2 lakh. Dividend during the year 56,000 were charged to dividend account. তো এখানে কি করতে বলছে যে এই কোম্পানিতে এডিশনাল পেড আপ ক্যাপিটাল আছে 8 লাখ টাকা, রিটার্ন আর্নিং আছে 2 লাখ টাকা, আর কি ডিভিডেন্ড ডিউরিং দ্য ইয়ার 56,000 টাকা। পার্টনারশিপ সরি লিমিটেড কোম্পানিতে কি করবো আমরা, যে এই যে ডিভিডেন্ডটা, এই ডিভিডেন্ডের সাথে রিটার্ন আর্নিং এর সম্পর্ক। হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানিতে আমাদের কি করব, যে এইখানে যে 56,000 টাকা যে উত্তোলন করলো, এই উত্তোলনটার ক্যাপিটালের সাথে কাজ না করে আমরা করবো রিটার্ন আর্নিং এর সাথে কাজ। অর্থাৎ এইখানেও আমরা উত্তোলনকে ডিভিডেন্ড আকারে ধরি। হ্যাঁ, এখানে কি বলতেছে, ডিভিডেন্ড টাকা 56,000। তো এই 56,000 ডিভিডেন্ডের আমরা কি করব, ক্লোজিং দিব। এটা ক্লোজিং কিভাবে করব, ডিভিডেন্ডটাকে ক্রেডিট করব আর রিটার্ন আর্নিংকে আমরা ডেবিট করব। ঠিক আছে, সম্পর্কিত আয়কে ডেবিট করব 56,000 টাকা আর ডিভিডেন্ডকে ক্রেডিট করব 56,000 টাকা। এই ছিল আমাদের 12-র এ নাম্বারটা। 12-র বিতে আবার অন্য আরেকটা জিনিস চাইছি, সেটা আরেকটা পার্ট এই অঙ্কের। বলতেছে ফ্রম দ্য
ফলোইং পার্টিকুলার ক্যালকুলেট কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে আমরা পাবো? প্রথমে আমরা কি করব, যে বিগিনিং ইনভেন্টরি কত সেটা লিখব। প্রারম্ভিক মজুদ পণ্য 1,87,500, তার সাথে যোগ করব ইনভেন্টরি। ইনভেন্টরি কত? 2,25,000। অর্থাৎ সরি, এটা ইন্ডিংটা আমরা শেষে বাদ দিব। প্রথমে কি করবো, ইনভেন্টরি বিগিনিংটা 1,27,500 বসাবো, তার সাথে যোগ করব পারচেস 3,25,000 টাকা, তার থেকে বাদ দিব পারচেস রিটার্ন 4,000 টাকা, পারচেস ডিসকাউন্ট বাদ দেবো 1,000 টাকা, ট্রেড ইন যোগ করবো 10,000 টাকা। সর্বশেষ আমরা 2,25,000 টাকা বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এখানে দেখো তাই করছি। বিগিনিং ইনভেন্টরি 1,87,500 টাকা, পারচেস করছিলাম 3,25,000 টাকা, রিটার্ন হয়েছে আমাদের 4,000, ডিসকাউন্ট হয়েছে 1,000, আর ট্রেড ইন দিছে আমরা কত? 10,000। এই মোট 3,30,000 টাকা। তো এই কি করলাম, আমরা বিগিনিং ইনভেন্টরির সাথে এই লাস্টে যে ব্যালেন্স শিট এটা যোগ করে আমরা দিলাম কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস। এখান থেকে আমরা বিক্রিত সমাপনী মজুদ পণ্য বাদ দিলে পাবো বিক্রিত পণ্যের ব্যয়। এই ছিল আমাদের 12 নম্বর অঙ্কটা। দুইটা পার্টে ছিল, একটা হলো অ্যাডজাস্টিং ছিল, সরি ক্লোজিং ছিল, আর একটা ছিল হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়। এখন আমরা 13 নম্বর অঙ্কে যাব। 13 নম্বর অঙ্কে বলছে আনিল কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ব্যালেন্স ইজ সিলেক্টেড অ্যাকাউন্ট অন ডিসেম্বর 31st, 2019। প্রথমে বলতেছে যে কনসাল্টিং রেভিনিউ। কনসাল্টিং রেভিনিউ আমাদের কত আছে? 40,000 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে 2,100, সাপ্লাইজ এক্সপেন্স আছে 2,450। ঠিক আছে, এরকম ভাবে আমাদের তিনটা ব্যালেন্স দিয়ে দিছে। নিচে বলতেছে অল দ্য অ্যাকাউন্টস হ্যাভ নর্মাল ব্যালেন্স, আনিক কোম্পানি ডেবিট prepayment to expense account when paid and credit earned revenue account when received। ঠিক আছে, যখন আমরা পেমেন্ট করি তখন লেখে কি এক্সপেন্স নামে, আর যখন সে রেভিনিউ করে, ঠিক আছে, সেই টাকা রিসিভ করে তখন তারা ক্রেডিট করে হচ্ছে আনান রেভিনিউকে। The following information has been gathered at December 31st, 2019। 2019 সালে আমাদের কি করছে, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। প্রথমে বলতেছে যে অনেক কোম্পানি পেড টাকা 2,100 ফর 12 মান্থ অফ ইন্স্যুরেন্স কভার অন 31st June 2019। অর্থাৎ এই কোম্পানি, এখানে দেখো ইন্স্যুরেন্সের কথা বলছে না, এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া 2,100, ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া। তো আমরা বলছিলাম যে যেটা দেওয়া থাকে তার বিপরীত জার্নাল হয়। তো আমরা কি দিব? ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্সের অ্যাডজাস্টিং দিব, জার্নাল দিব অ্যাডজাস্টিং। তো এইখানে দেখতেছি কি 2,100 টাকা আমাদের এক্সপেন্স দেওয়া, কিন্তু আমাদের সমন্বয় বলতেছি কি 2,100 এটা খরচ, এটা কয় মাসের টাকা ছিল? 12 মাসের টাকা ছিল। আমাদের অঙ্ক কিন্তু কতদিনের? আমাদের অঙ্কটা হলো 1 বছরের। তো 1 বছরের বুঝবো কিভাবে? কারণ এই যে 31শে ডিসেম্বর হিসাবকাল শেষ হয়েছে 2019 সালের। তো এই টাকাটাও 1 বছরেরই, কিন্তু এই বছরটা শুরু হয়েছিল জুন থেকে, জুনের 1 তারিখ থেকে। তাহলে জুনের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস খরচ হিসেবে দেখানোর আগে সেই হিসেবে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 7 মাস খরচ। ঠিক আছে, আমাদের তো কোশ্চেনে খরচ দেওয়াই আছে। তার মানে এই 2,100 টাকা হলে 1 বছরের খরচ, এটাকে 12 দ্বারা ভাগ করব। আমরা বের করবো হলো সম্পদ আছে কতটুকু আমাদের হাতে। তাহলে আমাদের 5 মাস কিন্তু এখনো সম্পদ আকারে আছে। 31শে ডিসেম্বর যখন শেষ হয়ে যাবে তারপরও কিন্তু আরো 5 মাস আমি এই টাকাটা ব্যবহার করতে পারি। তাহলে ওই টাকাটা হলো সম্পদ। ওই 5 মাসের টাকাটা আমরা সমন্বয় করবো। 5 মাসে আসতেছি কত, এখানে দেখাই দিছি। দেখো 1 নম্বরে প্রিপেড ইন্স্যুরেন্স 2,100 ছিল, এটাকে 5 দ্বারা গুণ করছি, 12 দ্বারা ভাগ করে আমরা বের করছি 875 টাকা। এই 875 হলো ওই বাকি 5 মাসের সম্পদটা। কোশ্চেনে আমাদের দেওয়া ছিল এক্সপেন্স, আমরা এখান থেকে বের করার চেষ্টা করলাম সম্পদ কতটুকু আছে। তারপরে বলতেছে অন ডিসেম্বর 1, 2019 অনেক কোম্পানি কালেক্টেড টাকা 40,000 ফর কনসাল্টিং সার্ভিস টু বি পারফর্ম from December 1, 2019 to March 31,
20। তো 2019 সাল থেকে 2020 সালের 31শে মার্চ পর্যন্ত তারা কি করছে, টাকা কালেক্ট করছে কত টাকা, 40,000 টাকা। 40,000 টাকা কালেক্ট করছে, এই যে উপরে দেওয়া আছে কনসাল্টিং রেভিনিউ 40,000 টাকা। এই 40,000 টাকা কত দিনের বলছে, 2019-এর 31শে ডিসেম্বর থেকে 2020-এর 31শে মার্চ পর্যন্ত বলছে। যেহেতু 2031-এ মার্চ, তাহলে আমাদের কয় মাস সেটা আগে আমাদের হিসাব করে বের করতে হবে। ডিসেম্বর থেকে হিসাব করি আমরা, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, কয় মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস। তার মানে এই টাকাটা হলো আমাদের 4 মাসের টাকা, বুঝতে পারছি, 4 মাসের টাকা। তো আমরা কি করব, এখানে আমি 4 মাসের টাকা কি লিখছি, কনসাল্টিং রেভিনিউ নামে লিখে রাখছি। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আয় হয়েছে কত দিনের, 1 মাসের। কিন্তু কিভাবে বুঝলাম 1 মাস, কারণ আমার অঙ্ক শেষ হবে 19 সালের 31 তারিখে, আর আমি এই এই আয়টা নিচ্ছি কখন, এই টাকাটা গ্রহণ করছি কখন, এই যে ডিসেম্বরের 1 তারিখে। তার মানে কি 1 মাস অতিবাহিত, তার মানে ওই 1 মাস আমার জন্য আয়, কিন্তু বাকি যে 3 মাস হইলো ওটা কিন্তু আমার জন্য আয় না, ওটা হলো আনআর্ন রেভিনিউ, ঠিক আছে, অনুপার্জিত আয়। তাহলে কি ওই 3 মাসের টাকা আমাদের সমন্বয় করতে হবে। তাহলে ওই 3 মাসের টাকা কি হবে, আমরা জানি যে রেভিনিউ ক্রেডিট হয়, এখন আমরা কি করবো, ডেবিট করব, কারণ এটাকে সমন্বয় করতেছি। তাহলে আমরা কনসাল্টিং রেভিনিউ ডেবিট লিখবো, আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট লিখবো। টাকা 30,000, 30,000 কিভাবে আসছে আমি এখানে আবার লিখে দিই, 40,000 টাকা, এটাকে ভাগ করব, গুণ করব হলো 3 মাস, ভাগ করব হলো 4 দিয়ে। এই হলো আমাদের হিসাব। 40,000 টাকাটা 4 মাসের ছিল, কিন্তু আমার এখনো সম্পদ আকারে আছে 3 মাসের, এই জন্য 3 মাসের আমরা দেখাই রাখি, সরি দায় আছে আমাদের 3 মাসের, 3 মাসের আমরা 30,000 টাকা দায় দেখাই রাখি। এরপরে বলতেছে 3 নম্বরে, a count of supplies on December 31st, 2019 indicated that the supplies of টাকা 800 are on hand। বলছে যে এই যে এখানে যে সম্পদ আছে, সরি এক্সপেন্স আছে, সাপ্লাইজ এক্সপেন্স 2,450, এইটা মধ্যে আমাদের কি আছে, সাপ্লাইজ ইনক্লুড আছে 800 টাকা। আমরা কি 800 টাকার সমন্বয় দিব এখন নাকি, এটা আমরা জানি কি সাপ্লাইজ ডেবিট হয়, আর সাপ্লাইজ এক্সপেন্স যেহেতু রেওয়াবিল ছিল এটা ক্রেডিট হয়ে যাবে, এই 800 টাকা। দেখো সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, 800 টাকা। সর্বশেষ হলো অবচয়ের, অবচয়ের জার্নাল কি, ডিপ্রিসিয়েশন ডেবিট, একেবারে ডিপ্রিসিয়েশন ক্রেডিট 10,000 টাকা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এখন ডিপ্রিসিয়েশন ক্রেডিট কত, 10,000 টাকা এখানে রেখে দিচ্ছি। এটা ছিল আমাদের অ্যাডজাস্টিং। তারপরে আমাদের বের করতে বলছে আবার যে অন দ্য বেসিস অফ অ্যাডজাস্টিং এন্ট্রিজ মেড ইন অ্যাবভ প্রিপেয়ার দ্য রিভার্সিং এন্ট্রি। এখান থেকে আমরা আবার রিভার্সিং দেখি কি কার কার রিভার্সিং। রিভার্সিংটা হয় কখন, পরবর্তী হিসাবকালের 1 তারিখ থেকে শুরু হয়, পরবর্তী মাস, যেই মাস আমার অঙ্ক শেষ তার পরবর্তী মাস, অর্থাৎ 2020 সালের 1 জানুয়ারি আমরা রিভার্সিং এন্ট্রি দিব। রিভার্সিং এন্ট্রি দিব, রিভার্সিং তো এখানে লেখা হয় না, রিভার্সিং তো আমরা লেখা নেই। রিভার্সিং আমরা শিখছিলাম কি, যে সম্পদটা ডেবিট কিনা এবং দায়টা ক্রেডিট কিনা সেটা আমরা আগে আইডেন্টিফাই করব। এই যে এই 4টা সমন্বয় আমরা দিলাম এইখানে, তার মধ্যে ডিপ্রিসিয়েশন আর কোনো সময় রিভার্সিং হয় না, বাকি 3টার দিকে চেক করব। যে প্রিপেইড ইন্স্যুরেন্স, এটা কিন্তু সম্পদ নাকি, সম্পদটা কি ডেবিটে আছে, তো আমরা কি করবো, এটা উল্টায় দিলে রিভার্সিং হয়ে যাবে। তাই করছি, দেখো এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 875 টাকা। কনসাল্টিং রেভিনিউ আছে, আনআর্ন কনসাল্টিং রেভিনিউ, আনআর্ন কনসাল্টিং রেভিনিউ আমাদের জন্য দায়, এই দায়টা ক্রেডিট আছে, এই জন্য আমরা কি করবো, এটাকে উল্টায় দিব। সাপ্লাই সম্পদ, সাপ্লাই ডেবিটে আছে, এটাকে উল্টায় দিব। তার মানে আমাদের 3টা শর্ত মিলছে, আমাদের 3টা শর্ত মেলার কারণে 3টা রিভার্সিং হবে, বুঝতে পারছি। এখন আমরা পরের যেই ওটাতে যাব। পরের অঙ্কটা ছিল 14 নাম্বার। 14 নাম্বার অঙ্কে বলতেছে
Shumi advertisement agency was found by Mr. Shumi in January 2018. অর্থাৎ এই এজেন্সি ফাউন্ড হয় হচ্ছে 2018 সালে। Present below are both adjusted and unadjusted trial balance as of December 2009. 2019 সালের আমাদের কিছু আনঅ্যাডজাস্টেড এন্ট্রি আছে আর অ্যাডজাস্টেড এন্ট্রি আছে। এইরকম অঙ্ক আমরা ফার্স্ট ক্লাসে একটা দেখছিলাম, তো এখানেও আবার এরকম একটা দিছে। তো দেখি কিভাবে এটা করতে হয়। প্রথমে আমাদের এই অঙ্কগুলো করার জন্য কি করতে হয়, ব্যালেন্স চেক করতে হয় আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড ব্যালেন্সের কোনো তফাৎ আছে কি। ব্যালেন্সের তফাৎ থাকে তাহলে আমরা সেই ব্যালেন্সের তফাৎ নিয়ে আমরা কাজ করব। যদি পরিবর্তন না হয় তাহলে আর ওটার কোনো কাজ হবে না। যেমন ক্যাশ ব্যালেন্স 11,000 আগে ছিল, পরেও 11,000, এটা কোনো পার্থক্য নেই, এই জন্য আমাদের ক্যাশের কোনো কিছু হবে না। অ্যাকাউন্ট রিসিভেবল এর হয়েছে না, অ্যাকাউন্ট রিসিভেবল কত হয়েছে, 2,500 টাকা বেড়ে গেছে। ওটা আগে ছিল 20,000, পরে হয়েছে 22,500। 2,500 কি করতে হবে, আমাকে ডেবিট করতে হবে। তো এই 2,500 সাথে কার সম্পর্ক সেটা আমরা একটু চেক করে দেখি। নর্মালি অ্যাকাউন্ট রিসিভেবল এর সাথে ব্যাড ডেটস এর সম্পর্ক থাকে, অথবা যে কোনো রেভিনিউর সম্পর্ক থাকে। ঠিক আছে, তো আমরা ব্যাড ডেটস বা রেভিনিউ খুঁজি, কোনো ব্যাড ডেটস বা রেভিনিউ অঙ্কের মধ্যে আছে কি না। না, এটা না। এই যে দেখো, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স একদম শেষে, অ্যাডভার্টাইজিং সরি রেভিনিউ, অ্যাডভার্টাইজিং রেভিনিউ 58,600 ছিল, 62,700 হয়ে গেল। এখানে পার্থক্যটা করতো, পার্থক্যটা একটু আমরা দেখে নেই। ক্যালকুলেটর, এখানে পার্থক্য হইতেছে 62,700 মাইনাস 58,600, 4,100 টাকার পার্থক্য নাকি। কিন্তু আমার দরকার কত, আমার দরকার 2,500 টাকা। আমি ওই 2,500 টাকা নিয়ে কাজ করবো, বাকি কত পার্থক্য সেটা পরে দেখবো। 2,500 টাকা নিয়ে আমরা কাজ করব। 2,500 টাকা কি করবো, অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করব, আর অ্যাডভার্টাইজিং রেভিনিউকে 2,500 টাকা ক্রেডিট করবো। তো দেখি এটা দিছে কিনা তারা। দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর কি অ্যাডভার্টাইজিং রেভিনিউ ক্রেডিট 2,500 টাকা। ঠিক আছে, ওই যে বাড়তি যা আছে, বাড়তি আর কত থাকে তাহলে, 4,100 থেকে 2,500 যদি বাদ দেই থাকে হলো 1,600 টাকা। এই 1,600 টাকা হয়তো কোনো একটা আমাদের দায় কোনো বেড়ে গেছে। দায় কেন বললাম, কারণ রেভিনিউর সাথে এখানে যে দায় হইতে পারে, ক্যাশ হইতে পারে। ঠিক আছে, কারণ আমরা রেভিনিউ হলে, রেভিনিউ কখন বাড়ে, যখন আমরা টাকা কালেক্ট করি সেবা দিয়ে, তখন বাড়ে। কিন্তু আমাদের কোশ্চেন হলো ক্যাশ, তো আমরা দেখলামই যে ক্যাশের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে এটা আরেকটা কারণে বাড়তে পারে, সেটা হলো যদি অনুপার্জিত আয়টা আয় হয় তখন বাড়তে পারে। তো এটা আমরা দেখবো পরে আছে কিনা। অনুপার্জিত আয়টা আয় হলে রেভিনিউটা বাড়ে, অথবা নতুন করে সেবা দিলে বাড়ে। তো সেবা দুই ভাবে দেওয়া যায়, বাকিতে নগদে। নগদটা আমরা চেক করে দেখলাম নগদ চেঞ্জ হয় নাই, আর বাকিতে যা হয়েছিল ওটার কিন্তু দিয়ে ফেলছে। কিন্তু বাকি যেই 1,600 টাকা, ওইটা দেখবো আমরা কেন বাড়ছে, পরে পাবো। এরপরে সে আর্ট সাপ্লাইস, 8,600 টাকা আর্ট সাপ্লাইস ছিল, হয়ে গেছে 5,000। মানে কত চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে হলো 3,600 টাকা। তো আর্ট সাপ্লাইজের সাথে অবশ্যই আর্ট সাপ্লাইজ এক্সপেন্স আছে কোশ্চেনে, দেখে আর্ট সাপ্লাইজ এক্সপেন্স কত আছে। আর্ট সাপ্লাইজ এক্সপেন্স, এই যে আর্ট সাপ্লাই এক্সপেন্স 3,600, দেখছো এখানেও 3,600 ডিস্টেন্স, আগে ছিল 0, পরে 3,600 হয়েছে। আগেও কিন্তু, এখানেও কিন্তু 3,600 টাকা ডিস্টেন্স। তো এখানে যে ডেবিট কমছে না, তার মানে আর্ট সাপ্লাইজকে আমরা ক্রেডিট করবো, যেহেতু সম্পদ কমছে এই জন্য আমরা এই সম্পদটাকে ক্রেডিট করব। আর ডেবিট করব হলো, যেটি এক্সপেন্স বেড়ে গেছে এক্সপেন্সটাকে ডেবিট করব 3,600। তো দেখো এখানে তাই করছি, আর্ট সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর্ট সাপ্লাইজ ক্রেডিট 3,600। এরপরে হলো প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স কত চেঞ্জ হয়েছে এখানে, দেখি তো কত চেঞ্জ হয়েছে। এখানে ছিল হলো 3,350, হয়েছে 2,500, 850 টাকা পরিবর্তন হয়েছে। 850 টাকা দেখি আমরা এর সাথে সম্পর্ক হলো ইন্স্যুরেন্সের।
ইন্স্যুরেন্স এক্সপেন্সের, এই যে দেখো 850 টাকা পরিবর্তন হচ্ছে। এই খরচ কি, আমরা আগে কোনো খরচ ছিল না ইন্স্যুরেন্স নামে, কিন্তু পরে ইন্স্যুরেন্স নামে 850 টাকা খরচ হয়েছে। 850 টাকা কি করবো আমরা, ডেবিট করব, আর ক্রেডিট করব কাকে, প্রিপেড ইন্স্যুরেন্সকে, কারণ এই সম্পদ এখানে কমে গেছে, 850 টাকাকে ক্রেডিট করব। এই হলো আমাদের ইন্স্যুরেন্সের টাকা। তারপরে প্রিন্টিং ইকুইপমেন্ট 60,000 ছিল, পরেও 60,000 হয়েছে, ঠিক আছে। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল, সরি অ্যাকোমোডেট ডিপ্রিসিয়েশন 28,000 ছিল, 34,000 হয়েছে। এখানে কিন্তু অবচয় সঞ্চিতি বেড়ে গেছে। তার মানে কি, অবচয় সঞ্চিতির সাথে অবচয়ের সম্পর্ক, অবচয় দেখো কত, এই 6,000, এখানেও কিন্তু 6,000ই কি হয়েছে, বাড়ছে, ঠিক আছে, 6,000ই বাড়ছে। তো এই 6,000-এর কাজই আমরা করব, অবচয় ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট 6,000 টাকা। দেখো এখানে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকোমোডেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট 6,000 টাকা, ঠিক আছে। তারপরে আসি ডিপ্রিসিয়েশনের পর হলো অ্যাকাউন্টস পেয়েবল, চেঞ্জ হয় নাই, আগে 5,000 ছিল, পরে 5,000ই হয়েছে। ইন্টারেস্ট পেয়েবল আগে 0 ছিল, কিন্তু পরে হয়েছে কত, 150। তো ইন্টারেস্ট পেয়েবলের সাথে আমাদের দেখতে হবে কি আছে, ইন্টারেস্ট এক্সপেন্স আছে। ইন্টারেস্ট পেয়েবলের সাথে ইন্টারেস্ট এক্সপেন্সের সম্পর্ক, এই যে দেখো এখানেও 150 টাকা কিন্তু বেড়ে গেছে। খরচ যেহেতু বাড়ছে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট দিব, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট দিব, আর ইন্টারেস্ট পেয়েবলকে ক্রেডিট করবো 150 টাকা, ঠিক আছে। এরপরে আসি নোটস পেয়েবল, 5,000 তুমি চেঞ্জ হয় না, এই জন্য কাজ হবে না। তারপরে ইন্স্যুরেন্স, সরি আর্ন অ্যাডভার্টাইজিং রেভিনিউ আছে কত, 7,200 ছিল, 5,600 হয়েছে। 7,200 মাইনাস 5,600, 1,600 টাকা। ওই যে আমরা বলছিলাম 1,600 টাকা এখনো কাজ বাকি আছে। কার কাজ বাকি ছিল, অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজিং রেভিনিউ এর 1,600 টাকা কিন্তু এখনো কাজ আমরা দেখাইনি। তার মানে 1,600 টাকা এখানে কি হয়েছে, কমে গেছে। তো দায় কমে গেছে, দায় কমে গেলে আমরা কি করি, ডেবিট করি। তাহলে কি লিখবো, আনান অ্যাডভার্টাইজিং রেভিনিউ ডেবিট 1,600 টাকা, আর অ্যাডভার্টাইজিং রেভিনিউ ক্রেডিট 1,600 টাকা। দেখো এখানে তাই করছি, আনান অ্যাডভার্টাইজিং রেভিনিউ ডেবিট 1,600 টাকা, আর অ্যাডভার্টাইজিং রেভিনিউ 1,600 টাকা ক্রেডিট। এরপরে আর কোনো কিছু আছে কিনা দেখি। স্যালারির তো কাজ করছি আমরা, স্যালারি না, স্যালারির কাজ এখন আমরা করি নাই। স্যালারির অ্যাডজাস্টিংটা কি, স্যালারির সাথে স্যালারি পেয়েবলের সম্পর্ক, 1,300 টাকায় কি হয়েছে, বেড়ে গেছে স্যালারি। স্যালারি এক্সপেন্স ডেবিট 1,300 টাকা, স্যালারি পেয়েবল ক্রেডিট 1,300 টাকা। মেবি এটা ওইখানে না আছে, এটা ভুলক্রমে পরে দিয়ে ফেলছে। স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট 1,300 টাকা। আর কোনো সমন্বয় বাকি আছে? ইন্স্যুরেন্স দিছি, ইন্টারেস্ট দেওয়া হয়েছে, ডিপ্রিসিয়েশন, আর্ট সাপ্লাইস, রেন্টের কোনো চেঞ্জ হয় নাই, স্যালারিজ দেওয়া হয়েছে, ক্যাপিটালের চেঞ্জ নাই, ড্রয়িং এরও চেঞ্জ নাই, হ্যাঁ সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমাদের পরবর্তী কাজ করতে বলছে, প্রথমটা চাইছিল অ্যাডজাস্টিং, দ্বিতীয়টা বলতেছিল প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট তৈরি করো, আর ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে যত আয় আর ব্যয় আছে সেগুলো আসবে। আমরা দেখবো রেভিনিউ কি কি আছে কোশ্চেনে, আমরা আগে দেখিনি এই রেভিনিউ এখানে কি কি ছিল। রেভিনিউ ছিল কয়টা দেখি তো, এই যে অ্যাডভার্টাইজিং রেভিনিউ 62,700, অ্যাডভার্টাইজিং রেভিনিউ 62,700 টাকা বসাইছি, অ্যাডভার্টাইজিং রেভিনিউ 62,700 টাকা বসাইছি। এরপরে আমাদের বসাতেও যত খরচগুলো আছে, তো দেখি খরচ কি কি আছে। এই যে এখানে খরচ হলো তোমার, এই যে স্যালারি এক্সপেন্স সব এখান থেকে দিব, হ্যাঁ আগেরটা না, অর্থাৎ আগের গুলো ছিল অ্যাডজাস্টিং করার আগে, পরেরটা হলো অ্যাডজাস্টিং করার পর, সমন্বয় রাখার পর, ওইগুলো নিয়ে গেছে 11,300, 850, 500 টাকা, 6,000 টাকা, তারপরে 3,600 টাকা, 4,000 টাকা। এই কয়টা নিবে, 1 2 3 4 5 6টা নিবে। দেখা এখানে 1 2 3 4 5 6, এই 6টাই আমরা বসাইছি। সবগুলো খরচ মানে আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা কি পাই, নিট ইনকাম। আর ইনকাম স্টেটমেন্টে নিট ইনকামটা শো করা হয়, বা নেট লস হলে নিট লসটা শো করা হয়। তারপরে আমাদের চাইছিল হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, এই যে এখানে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, দুইটা জিনিস চাইছে আরো। ওনার সিকিউরিটি স্টেটমেন্টে আমাদের যায় হচ্ছে তোমার এই
ড্রয়িং, তারপরে যদি নেট ইনকাম বা লস যেটা হয়েছে সেটা, আর ক্যাপিটালটা যাবে। এই কয়টা জিনিস আমাদের ইনকাম স্টেটমেন্টে যাবে, তো ওই সরি ব্যালেন্স শিটে অনার্স সিকিউরিটি স্টেটমেন্টে যাবে। তো দেখো বিগিনিং ক্যাপিটাল কত ছিল, 25,500 দেখাই দিচ্ছি কি আছে এটা। বিগিনিং ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল 25,500 ছিল। এই 25,500 সাথে ড্রয়িং এর 12,000 বাদ যাবে, আর নিট ইনকাম যেটা হয়েছে সেটা যোগ হবে। তো আমাদের নিট ইনকাম কত হয়েছিল, 36,450। এই 36,450 যোগ করলাম, অর্থাৎ প্রারম্ভিক মূলধনের সাথে আমরা মুনাফা যোগ করলাম আর উত্তোলন বিয়োগ করলাম, করে আমরা বের করলাম সমাপনী মূলধন। ঠিক আছে, আর সর্বশেষ ছিল ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আসে কি কি, আমাদের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিস এখানে আসবে। আয় ব্যয় যায় হচ্ছে ইনকাম স্টেটমেন্টে, সম্পদ দায় মালিকানা সত্ত্ব যায় হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিটে আমরা কি করব, যে যে সম্পদগুলো ছিল আমরা একটু চেক করে দেখি কি কি সম্পদ আমাদের রেওয়া মিলেছিল। ক্যাশ ছিল, ক্যাশ 11,651, রিসিভেবল 22,500, আর্ট সাপ্লাইজ 5,000, প্রিপেইড ইন্স্যুরেন্স 2,500, প্রিন্টিং ইকুইপমেন্ট 60,000 টাকা। এই সবগুলো সম্পদ ছিল। কয়টা সম্পদ, 1 2 3 4 5টা। এই 5টা সম্পদ আমরা নিয়ে বসাই দিব এখানে। এই যে দেখো 5টা, 1 2 3 4 5টা। তার মধ্যে 4টা ছিল কারেন্ট অ্যাসেট, আর একটা ছিল ফিক্সড অ্যাসেট। প্রিন্টিং ইকুইপমেন্টে ফিক্সড অ্যাসেট। তো এই প্রিন্টিং ইকুইপমেন্টটা আবার অবচয় ছিল নাকি, অবচয় সঞ্চিতিটা বাদ দিতে হয়। আমরা যখন 9-10 ইন্টারে অঙ্ক করে আসছি কি করতাম, যার যার সম্পদ থেকে পঞ্জীভূত অবচয়টা বাদ দিতে হয়। তো আমাদের 60,000 টাকা ছিল সম্পদের মূল্য, আর পঞ্জীভূত অবচয় আমরা দেখি কত ছিল, এই যে 34,000 টাকা। এই 34,000 বাদ দিতে হবে। 34,000 বাদ দিয়ে হয়েছে কত, 26,000 টাকা নাকি। 26,000 বসানোর পর আমাদের রেজাল্ট আসলো 67,000 টাকা। এরপরে বসাইতে লাইবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি আমরা বের করে রাখছি, এই যে ইন্ডিং ক্যাপিটাল 49,950 সেটা বসাই দিছি। আমাদের এখন শুধু খুঁজতে হবে কি লাইবিলিটিস গুলো। লাইবিলিটিস গুলো দেখি কি কি আছে দেওয়া মিলে। লাইবিলিটিস আরো নিচে, হ্যাঁ এই যে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, আনার অ্যাডভার্টাইজিং রেভিনিউ, অর্থাৎ 1 2 3 4 চারটা 5টা আছে। ঠিক আছে, এই 5টা আমরা ওইখানে বসাই দিই। অ্যাকাউন্টস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, নোটস পেয়েবল, আনার রেভিনিউ, আর স্যালারিজ পেয়েবল, 5টা বসে আমাদের রেজাল্ট আসতেছে 17,050। হ্যাঁ, 17,050 টাকা আসতেছে। এই 17,050 হলো লাইবিলিটিস, আর 49,950 হলো আমাদের কি ক্যাপিটাল। এই টোটাল হলো 67,000 টাকা। লাস্ট আমাদের একটা রিকোয়ারমেন্ট চাইছে, ওটা দেখি কি বলছে। লাস্ট রিকোয়ারমেন্টটা দেখি। লাস্ট রিকোয়ারমেন্টে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হলো ইফ দ্য নোটস হ্যাভ বিন আউটস্ট্যান্ডিং ফর 6 মান্থ, অর্থাৎ একটা নোট 6 মাস মেয়াদি, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অন দ্যাট নোট। ওই নেটের আমাদের কি হয়েছে যে ইফ দ্য ওই নোটের রেটটা কত হবে। ঠিক আছে, যদি 6 মাস মেয়াদি একটা নোট হয় তাহলে ওই নোটের যে সুদ, সেই সুদের হারটা কত। আমাদের কোশ্চেনে যে ইন্টারেস্টটা দেওয়া ছিল, ইন্টারেস্ট কত ছিল দেখি। ইন্টারেস্ট 150 টাকা ছিল না, আর এখানে দেখি ইন্টারেস্ট এক্সপেন্স 350, 500 টাকা ছিল। 150 টাকা কিন্তু কত দিনের, 150 টাকা কিন্তু 1 বছরে না, কারণ আমার অঙ্কটা ছিল 1 বছরে, ডিসেম্বরে 31 তারিখে শেষ হয়েছে। তাহলে 1 বছরে যদি 150 টাকা হয়, তাহলে 6 মাসে হলে কি আমাদের কি হবে, ওটা আরো চেঞ্জ হয়ে যাবে। 6 মাসেরটা আমরা হিসাব করে দেখবো কত আসে। তো ওইটাকে আবার হারে কনভার্ট করতে হবে, অর্থাৎ সুদের হারে কনভার্ট করবো। সুদের হার কিভাবে কনভার্ট করবো, এই নোটস পেয়াবলের যেই 5,000 টাকা দেওয়া কোশ্চেনে, এই 5,000 দিয়ে আমরা ভাগ করলে, করে 100 দিয়ে গুণ করলে বের হয়ে যাবে। অর্থাৎ ইন্টারেস্টের এক্সপেন্সকে আমরা যদি নোটস পেয়াবলের টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি, তাহলে তার হারটা বের হবে। তো দেখি আমাদের এটাই করছি কিনা। ঠিক আছে, দেখো অ্যানুয়াল ইন্টারেস্ট কোশ্চেনে আমাদের ওই 150 টাকা কিন্তু ছিল 1 বছরের অঙ্ক। তো আমাদের এই নিচে রিকোয়ারমেন্ট আবার বলছিল যদি ওই 150 টাকাটা 6 মাসের হয়,
তাহলে বাৎসরিক সুদের হার কত? ওই সুদটা যদি 6 মাসের হয় তাহলে বাৎসরিক সুদ কত? তাহলে 6 বছর, 6 মাসের যদি 150 টাকা হয়, 1 বছরে কত হবে? 300 টাকা। 300 টাকাকে আমরা ওই যে নোটের যে মূল্যটা 5,000 ছিল ওটা দিয়ে ভাগ করে আমরা কি বের করলাম? 6% ইন্টারেস্ট, যে রেটটা সেই রেটটা আমরা বের করলাম। ঠিক আছে, নোটের উপর যে সুদটা ধরা হয়েছিল সেটা হলো 6%। ছয়, এই 5,000 টাকার 6% 300 আসে। দেখ, 300 টাকা হলে 1 বছরের সুদ। বুঝতে পারছি? সর্বশেষ আর একটা জিনিস চাইছে এই রিকোয়ারমেন্টে, মানে এই অঙ্কটা বলতেছে, ইফ দ্য কোম্পানি পেড টাকা 12,500 স্যালারি ইন 2019, 2019 সালে বলতেছে স্যালারি পেয়েবল আছে 12,500, কিন্তু তার আগে কত ছিল দেখি। স্যালারি পেয়েবল কোশ্চেনে স্যালারি, স্যালারি পেয়েবল, স্যালারি এক্সপেন্স করতেছিল, স্যালারি এক্সপেন্স ছিল 10,000। তো এই যে এখানে আমরা কত লিখছি, প্রশ্ন দেওয়া ছিল 11,300। তো এখানে বলতেছে যে আমরা কিন্তু 1300 টাকার বকেয়ার যাবে বলছি, কিন্তু আমাদের 3 নাম্বারের বিতে যে বলতেছে যে এইটা যদি 12,500 হইতো তাহলে কি হইতো, তাহলে স্যালারি কত বকেয়া ছিল সেটা বের করতে বলছে। তো আমরা কি করব, 10,000, 12,500 থেকে 10,000 বিয়োগ করলে আমি টাকাটা পেয়ে যেতেছি। তার মানে কত, 2500 টাকা বকেয়া নাকি? 2018 সাল থেকে 19 সাল পর্যন্ত আমাদের 2500 টাকা বকেয়া ছিল। এটা আমরা এখানে করে দেখাইছি। পেইড স্যালারি আর স্যালারি এক্সপেন্স দুইটার পার্থক্যটা হলো আমাদের স্যালারি পেয়াবল কত টাকা এখনো দেওয়া বাকি আছে 2019 সাল পর্যন্ত। এই ছিল আমাদের 14 নাম্বার অঙ্ক। এখন আমরা 15 নাম্বার অঙ্কটায় যাব। 15 নাম্বার অঙ্কে যাই। ছোট্ট একটা অঙ্ক বলতেছে যে অন জুন 1 মেরিন কোম্পানি borrows টাকা 90,000 from first bank on 6 month টাকা 19,000, 90,000, 12% নোট, অর্থাৎ 90,000 টাকার কি করছে, একটা নোট ইস্যু করছে, মানে নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিছে। এই কোম্পানিটা যে 90,000 টাকা ঋণ নিছে কিভাবে, একটা ব্যাংক থেকে 6 মাসের নোটের মাধ্যমে। নোটের সুদের হার হলো 12%। তো সুদের হার 12% অনুযায়ী আমাদের কি করতে বলছে, প্রথমেই প্রিপেয়ার দ্য এন্ট্রি অন জুন 31, সরি জুন 1, অর্থাৎ জুনের 1 তারিখে আমাদের কি করতে বলছে, এন্ট্রি দিতে, জার্নাল এন্ট্রি দিতে বলছে। হ্যাঁ, অর্থাৎ খাতায় আগে প্রথমে লিপিবদ্ধ করবো। তো জুনের 1 তারিখে কি করছে, 90,000 টাকা ঋণ নিছে। ঋণ নিলে কি জার্নাল দিয়ে আমরা ক্যাশ ডেবিট, কিসের মাধ্যমে নিচ্ছে, নোটের মাধ্যমে নিচ্ছে। নোটস পেয়েবল ক্রেডিট হবে 90,000 টাকা। 30শে জুনে আমাদের অ্যাডজাস্টিং দিতে বলছে। আমরা অ্যাডজাস্টিং দিই কার, এই নোটের উপরে যে সুদটা বকেয়া থাকে তার অ্যাডজাস্টিং। তাহলে নোট হলো 90,000 টাকার, তার যদি 12% করি তাহলে বের হবে 1 বছরের সুদ। ঠিক আছে, কিন্তু আমার অঙ্কটা কিন্তু 1 মাসে, কারণ জুনের এই 1 তারিখে শুরু হয়েছে, বলছে জুনের 30 তারিখে অ্যাডজাস্টিং দিতে। তাহলে 1 মাসের আমরা সুদ কত আসে সেটা আমরা বকেয়া দেখাই। 90,000কে 12% করে 12 দ্বারা ভাগ করছে, 1 মাসের সুদ আসছে 900 টাকা। ঠিক আছে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল। তারপরে বলতেছে প্রিপেয়ার দ্য এন্ট্রিজ এট দ্য ম্যাচুরিটি 1, অর্থাৎ 1 তারিখে যদি এটা মেয়াদ উত্তীর্ণ হয়, অ্যাসুমিং মান্থলি অ্যাডজাস্টিং এন্ট্রিজ হ্যাভ বিন মেড তো নভেম্বর 31। তো বলতেছে যে অ্যাডজাস্টিংও দেওয়া হয় নভেম্বরের 30 তারিখে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে। সেই ক্ষেত্রে আমাদের কি হইতেছে দেখি, যেহেতু ম্যাচুরিটি শেষ হয়ে গেছে, অর্থাৎ 1 তারিখে আমরা কি দিব, আবার নতুন করে জার্নাল দিব। ঠিক আছে, নতুন করে জার্নাল দেওয়ার সময় আমরা কি করতেছি, যে এই 90,000 টাকা তো আমার শোধ করতেই হইতেছে নাকি, নগদ আমাদের 90,000 টাকা। নোটস পেয়েবলের যে টাকাটা ছিল সেটা তো দিতেই হবে। নোটস পেয়েবল আমি আগে কি করছিলাম, ক্রেডিট করছিলাম। নোটস পেয়েবল যেহেতু পরিশোধ করতেছি নোটস পেয়েবলের টাকা, তাহলে এখন ডেবিট হয়ে যায়। নোটস পেয়েবল 90,000 টাকা ডেবিট। আবার সুদও বকেয়া ছিল, সুদও কিন্তু দিতে হবে, খালি যে 90,000 দিতে তা কিন্তু না, তার সাথে আবার সুদও দিতেছি। সুদ কত দিতেছি, এই 90,000-এর 12% করলে 1 বছরের সুদ। ঠিক আছে, তো আমাদের কোশ্চেনে কিন্তু কি করতে বলতেছে,
এক বছরের সুদ কত আসে একটু ক্যালকুলেট করে দেখি। 90,000 ইন্টু 12%, কত? 10,800। ঠিক আছে, কিন্তু নোটের মেয়াদ ছিল কয় বছর? 6 বছর, 6 মাস। 6 মাসে মানে অর্ধেক করলে 5,400 আসতেছে। মানে আমাদের অঙ্কটা শুরু হয়েছিল জুনে, শেষ করছে বলতেছে নভেম্বরের 30 তারিখ, অর্থাৎ 6 মাসের সুদ ছিল 5,400। ঠিক আছে, 6 মাসে 5,400। তো এই 5,400 আমাদের দিতে হবে। এটা কিন্তু আগে দায়বদ্ধ ছিলাম, এটা অলরেডি পরিশোধ করার 31 তারিখে আমরা কি জার্নাল দিতেছি সব, যে সবকিছু পরিশোধ করার পরে কি জার্নালটা হবে সেটা। অর্থাৎ নোটস পেবল দায় ছিল ক্রেডিটে, এটা ডেবিট করলাম 90,000। ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট ছিল, দায়বদ্ধ ছিল, সেটা ডেবিট করলাম 5,400। সর্বমোট আমরা কত দিতেছি? সর্বমোট আমরা দিতেছি 95,400 টাকা। এই 95,400কে আমরা ক্রেডিট করতেছি। আর লাস্ট কি করতে বলছে? হোয়াট ওয়াজ দ্য টোটাল ফাইন্যান্সিয়াল কস্ট ইন্টারেস্ট এক্সপেন্স। সর্বশেষ আমাদের ফাইন্যান্সিয়াল কস্ট বলতে ইনকাম যে ইন্টারেস্ট যে খরচটা হলো, সেই খরচটা কত? ওই যে 6 মাসে 5,600 টাকা আমাদের ইন্টারেস্ট দেবো খরচ হচ্ছে। এই ছিল আমাদের 14 নম্বর অঙ্ক। আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো দেখব। আজকে রাগালাম না, বাকিগুলোর সলিউশনটা রেডি হয়নি এখন।